মিড রেঞ্জ মার্কেটে খুব ভালোভাবে খেলে দিচ্ছিল রিয়েলমি, বাট তাদের কোনো ফ্ল্যাগশিপ ফোন ছিল না। সো রিয়েলমি চিন্তা করলো একটা ফ্ল্যাগশিপ বানায় দেখি, অ্যান্ড মিট রিয়েলমি X2 Pro। হাই, আমি শিহাব অ্যান্ড আপনারা দেখছেন SHB টেক বিডি। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেন। 2019-এর সব হাই এন্ড হার্ডওয়্যার এবং চলতি ট্রেন্ড নিয়ে রিয়েলমি এই ফোনটা বানালো, এবং যেহেতু এই ফোনটি ফ্ল্যাগশিপ কিলার OnePlus 7 Pro এবং Xiaomi K20 Pro এর সাথে হাড্ডাহাড্ডিভাবে লড়াই করতে যাচ্ছে, সো আমি এই নিউ কিড অন দি ব্লককে একটু ছাড় দেইনি। খেলেছি অনেক গেম, তুলেছি অনেক ছবি এবং ভিডিও এডিট করেছি ফোনে, এবং আমার অভিজ্ঞতা নিয়ে ডিটেলসে কথা বলবো। একটা প্রশ্নের উত্তর খুঁজতে, রিয়েলমি X2 Pro কি OnePlus 7 Pro এবং K20 Pro-কে পেছনে ফেলতে পারবে? লেটস ফাইন্ড আউট। আর রিভিউটা শুরু করার আগে রিয়েলমির একটু ব্যাকগ্রাউন্ডটা ঘেটে আসি। রিয়েলমির অরিজিন হলো ওপো। 2010 সালে ওপো তাদের একটি সাব ব্র্যান্ড বের করে যার নাম দেয় ওপো রিয়েল। 2018 সালে সেই সাব ব্র্যান্ডটা নিজস্ব ব্র্যান্ড বানায় রিয়েলমি নামে, এবং ওপো এর মতো রিয়েলমিও চাইনিজ মাল্টিন্যাশনাল ফার্ম বিবিকে ইলেকট্রনিক্সের আন্ডারে আছে। বিবিকে ইলেকট্রনিক্সের আন্ডারে আরও কে আছে জানেন? ভিভো এবং OnePlus। সো কমন মিথ রিয়েলমি হলো ওপোর সাব ব্র্যান্ড, এই কথাটা ঠিক না। এবং এখনও যারা মনে করছেন রিয়েলমি নন ব্র্যান্ড ফোন, একটা জিনিস মনে করে দেখেন, বছর 5 আগে OnePlus যখন এদেশীয় মার্কেটে হিট করে তখন OnePlus-কেও কেউ চিনত না এবং ভাবতো OnePlus একটা নন ব্র্যান্ড ফোন। ওকে, সো রিয়েলমি নিয়ে অনেক গবেষণা হলো, এবার রিভিউটা শুরু করা যাক। ডিজাইন দিয়েই শুরু করি। 4টি কালারে এই ফোনটি পাওয়া যাবে, রেড, ব্লু, হোয়াইট অ্যান্ড গ্রে। নীলটির জনপ্রিয়তা সবচেয়ে বেশি, আর ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে এই ফোনটাতেও আলো পড়লে এই ফোনটাও রঙের খেলা দেখায়। পেছনে ক্যামেরার পাশে যে রিয়েলমির ব্র্যান্ডিংটা করা আছে, এইটা আমার কাছে ভালো লাগছে, তবে অনেকের কাছে শুনেছি এটা ভালো লাগেনি। সামনে ফুল ডিসপ্লে আর ওয়াটার ড্রপ নচের ভেতরে সামনের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, আর তার ঠিক ওপরেই সামনের স্পিকার। নিচে আরেকটি স্পিকার, সাথে USB Type-C এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক আছে। সো স্টেরিও স্পিকার অ্যান্ড 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এই ফোনটিতে আছে, যা আজকালকার যুগে খুবই দুর্লভ। বাম পাশে থাকা সিম ট্রের নিচে থাকছে পাওয়ার বাটন, যার উপরের গোল্ডেন লাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে। ওপাশে ভলিউম বাটনগুলো থাকছে, আর ওপরে একটা মাইক্রোফোনের ছোট ফুটা আর অ্যান্টেনা লাইন ছাড়া তেমন কিছুই নাই। ডিজাইন নিয়ে ক্রিটিক করতে গেলে ভেরি ট্রেন্ডি 2019 স্টাইল ডিজাইন, নটস আউটস্ট্যান্ডিং, খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যাচ্ছে 2019-এর ক্রাউডের সাথে। এবার ডিসপ্লেতে আসি। 6.5 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন 1080p, এবং ডিসপ্লেটি সেকেন্ডে 90 বার রিফ্রেশ করে, এবং এই কারণে ফোনটা বাটার স্মুথ ফিল দেয় ব্যবহারের সময়। ডিসপ্লের কালার নিয়ে কথা বলতে গেলে DCI-P3 কালার গ্যামেট উইথ HDR10+ সাপোর্ট। সো খুব চমৎকার একখান ডিসপ্লে। রিয়েলমি ক্লেম করছে এই ডিসপ্লে আপনাকে 1000 নিটস ব্রাইটনেস আপনাকে দেবে, কিন্তু স্যাড বিষয়ে ব্রাইটনেস মাপার যন্ত্র আমার কাছে নাই, কিন্তু আউটডোর ভিজিবিলিটিতে আমার কোনো রকম সমস্যা হয়নি। HDR10+ এবং সুপার অ্যামোলেড হওয়ার কারণে কন্ট্রাস্ট ছিল খুবই চকচকা, এবং DCI-P3 যেহেতু sRGB থেকে 25% মোর কালার দেয়, সো ডিসপ্লেটা দেখার মতো ছিল। সো সহজ কথায় বললে ব্রাইট, ভিভিড অ্যান্ড কন্ট্রাস্ট একটা ডিসপ্লে। এবার আসা যাক ডিসপ্লের নিচে কি থাকছে সেটা নিয়ে। হার্ডওয়্যারে কোনো কমতি রাখেনি রিয়েলমি। স্ন্যাপড্রাগন 855+ CPU, অ্যাড্রিনো 640 GPU, 6, 8 ও 12 গিগাবাইট পর্যন্ত র্যাম, ক্রমান্বয়ে 64, 128 ও 256 গিগাবাইট পর্যন্ত স্টোরেজ। তবে এখানে ছোট একটা জিনিস নোটিস করার আছে। 64GB মডেলটা ইউজ করছে একটু স্লোয়ার UFS 2.1 ফ্ল্যাশ, কিন্তু 128 এবং 256GB মডেলে থাকছে সুপারফাস্ট UFS 3.0 স্টোরেজ। সো আমার কাছে মনে হয় 8GB র্যাম এবং 128GB স্টোরেজের মডেলটাই সুইট স্পট। এই ফোনে থাকছে 4000 mAh ব্যাটারি, অ্যান্ড ব্যাটারিটিকে চার্জ করার জন্য রিয়েলমির সুপারহুক 50 ওয়াটের যে চার্জারটা আছে সেটা রিয়েলমি বক্সেই দিয়ে দিচ্ছে। নাইস বোনাস। রিয়েলমি বলছে এটা 35 মিনিটে ফোনটাকে ফুল চার্জ করতে পারে, এবং বাস্তবতাতেও এর খুব একটা বেশি ব্যতিক্রম হয়নি। অ্যান্ড ট্রেন্ড ফলো করেই ডিসপ্লের নিচে
অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি দিয়েছে রিয়েলমি এবং ফিঙ্গারপ্রিন্টটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। এবার আসি ফোনটির ব্যবহারের অভিজ্ঞতা নিয়ে। ফোনটির ব্যবহারে আমি কখনো কোনো স্টার্টার বা ল্যাগ পাইনি। 90 হার্টসের ডিসপ্লে এবং টপ টিয়ার হার্ডওয়্যার ফোনটির ব্যবহার অনেক আনন্দময় করে তুলেছে। যত বড় বা গ্রাফিক্স হেভি গেমই খেলি না কেন, গেমিং এক্সপিরিয়েন্স ছিল খুবই স্মুথ। পাবজি খেলেছি অনেক এবং ফ্রেম ড্রপ পাইনি বললেই চলে, এবং অন্যান্য গেমগুলোর ক্ষেত্রেও ঘটনা সেম। তবে একটা কথা বলে নিই, এনিমির কাছে গেলে যে পাবজির একটা ল্যাগ আসে, সেই ল্যাগটা এই ফোন, ওই ফোন, হ্যান্ডফোন, ত্যান ফোন, সব ফোনেই আসে। ইনফ্যাক্ট পিসি এমুলেটরেও আসে। আমি থ্রেড রিফার 16 কোর 32 থ্রেড সিপিইউ দিয়ে পিসি ক্যান না বানাই, এইটা আসলে ফোন বা ডিভাইসের প্রবলেম না, এটা আসলে গেম ইঞ্জিনের প্রবলেম। সো আমি ওই ল্যাগের কথা বলছি না, আমি সিম্পলি ফ্রেম ড্রপের কথা বলছি। সো ইন জেনারেল পাবজির এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল, অ্যান্ড পাবজি বাদেও আমি এই ফোনে অনেকগুলো গেম খেলেছি, যেগুলো আপনারা হয়তো এখন একের পর এক দেখছেন, এবং প্রত্যেকটা গেমেরই গেমিং এক্সপিরিয়েন্স আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। হেডফোন ইউজ না করে খেলেও অনেক সুন্দর একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাইছি, যেহেতু এই ফোনটাতে স্টেরিও স্পিকার আছে, অ্যান্ড ডিসপ্লের DCI-P3 অ্যান্ড HDR10+ এই ম্যাজিকগুলো থাকার কারণে গেমিং গ্রাফিক্সগুলোও দেখতে আরও সুন্দর লাগছিল। সো যারা গেমিংয়ের জন্য এই ফোনটাকে কনসিডার করতে যাচ্ছেন, হাইলি রেকমেন্ডেড। আর গেমিং বাদে অন্যান্য দৈনিক যে কাজগুলো থাকে, ফেসবুকিং, ইউটিউবিং, তারপরে ব্রাউজ করা এবং নিত্যদিনের যে কাজগুলো, এগুলো নিয়ে ফ্ল্যাগশিপ চিপসেটের ফোনগুলোর প্লাস 90 হার্টসের ডিসপ্লের ফোনগুলোর কথা না বলাই ভালো, বিকজ দে আর অল স্মুথ। এবার আসি সেইটাতে যেটার জন্য আপনারা হয়তো অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন, ক্যামেরা। পেছনে 4টি ক্যামেরার সেটআপ দেখতে পাচ্ছি। OnePlus 7 Pro এবং Xiaomi K20 Proতে ছিল 48 মেগাপিক্সেলের মেইন শুটার, তবে এইখানে Realme X2 Proতে 64 মেগাপিক্সেলের মেইন শুটার দেওয়া আছে। এছাড়াও 13 মেগাপিক্সেলের একটা 2x টেলিফোটো ক্যামেরা থাকছে, 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে, অ্যান্ড 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর থাকছে। সামনের সেলফি ক্যামেরাটি 16 মেগাপিক্সেলের, যা 1080p-তে 30 fps ভিডিও করতে পারে। পেছনের 3টে ক্যামেরারই কোয়ালিটি বেশ ভালো। কালার এবং কন্ট্রাস্টের দিক থেকে আমি 10-এর ভেতরে 8 দেব। তবে পোর্ট্রেটগুলোতে আমি একটু ওয়ার্ম অরেঞ্জিশ ইয়েলোইশ টিন্ট লক্ষ্য করেছি। তবে পোর্ট্রেটগুলোর যে ব্লার বা ব্যাকগ্রাউন্ড ডিফোকাস, সেইটা খুবই স্মুথ এবং ন্যাচারাল লেগেছে আমার কাছে। এই স্মুথ বা হিজিবিজিবিহীন ব্যাকগ্রাউন্ড ব্লার বা বোকে হওয়ার কারণে ছবিগুলো একটু বেশি সুন্দর লাগছিল, এবং এই ক্যামেরাটা অনেকটাই ডিএসএলআরকে মিমিক করতে পেরেছে। তবে রাতের ছবিগুলোতে আমি নয়েজ এবং ঘোস্টিং লক্ষ্য করেছি। ঘোস্টিংয়ের কারণ ইন জেনারেল লং শাটার, এবং স্যাডলি নাইট মোডও বিষয়গুলোকে বাঁচাতে পারেনি। অতিরিক্ত রং ঢেলে এবং অনেক বেশি নয়েজ রিডাকশন করে ছবিগুলোকে একটু জল রং, তেল রঙের মতো একটা লুক দিয়ে দিয়েছে। আমার কাছে নাইট মোডের থেকে নর্মাল মোডে তোলা রাতের ছবিগুলো বেশি ভালো লেগেছে। সেলফি ক্যামেরার কোয়ালিটি বেশ ভালো, সো সেলফি লাভার যারা আছেন তাদের জন্য গুড নিউজ। আর ভিডিও কোয়ালিটি দিনের বেলা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, তবে রাতের বেলায় বা লো লাইটে আমি একটু ফোকাস হান্টের প্রবলেমটা লক্ষ্য করেছি। এটি অনেক ফিচার রিচ একটি ক্যামেরা ফোন, বাট এই ফোনটিতে আমি একটি ফিচার চাচ্ছিলাম, সেটা হচ্ছে সেলফি ক্যামেরাতে 4K রেকর্ডিং। রিয়েলমির প্রথম ফ্ল্যাগশিপ ফোন হিসেবে এই ক্যামেরা ফোনটি খারাপ না, তবে ইমেজ প্রসেসিং পাইপলাইনে এখনও অনেক কাজ করতে হবে রিয়েলমিকে। আমি বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি Xiaomi K20 Pro থেকে লক্ষ্য করার মতো ভালো, এবং OnePlus 7 Proর বেশ কাছাকাছি। এবার চলে আসি উপসংহারে। প্রথম ফ্ল্যাগশিপ ফোন হিসেবে মার্কেটে খুব ভালো একটা হিট করলো রিয়েলমি, যেটা আমাদের মতো কনজিউমারের জন্য খুব ভালো একটা নিউজ। কম্পিটিশন বাড়লো, সো নেক্সট ইয়ার মানে অলমোস্ট এই ইয়ার 2020-এ Xiaomi, OnePlus অ্যান্ড রিয়েলমির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবো। সো দি লাস্ট কোয়েশ্চেন, ডু আই রেকমেন্ড দিস ফোন? অ্যাবসোলুটলি ইয়েস। যাদের কাছে 60-এর ঘরের OnePlus-এর দাম একটু বেশি হয়ে যায়, তাদের জন্য 40-এর নিচের এই Realme X2 Pro খুব সলিড একটা চয়েস। দামে 20,000 টাকার মতো পার্থক্য থাকলেও ব্যবহারে এবং বিল্ড কোয়ালিটিতে OnePlus 7 Pro এবং Realme X2 Proর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। সো আশা করি এই রিভিউটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে একটা লাইক দিবেন, অ্যান্ড আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাথে বেল বাটনটাও টিপে দিন। যদিও এই ভিডিওটা অরিজিনালি শর্ট হয়েছিল
2019-এর ডিসেম্বরে শীতের মধ্যে, সেই কারণে হয়তো ছবিগুলোতে আপনারা সোয়েটার অ্যান্ড ওগুলো দেখতে পাচ্ছেন। বাট কিছু সমস্যার কারণে ভিডিওটা ফাইনালি আপলোড দিতে এত দেরি। তার মধ্যে বড় একটা কারণ ছিল আমার অফিস ট্রান্সফার। আমি জাস্ট অফিস খুঁজতেছিলাম অ্যান্ড অ্যাট দি লাস্ট মোমেন্ট অফিস পেয়েও গেছি। অরিজিনালি মার্চ মাসে ওঠার কথা ছিল। অফিসের কিছু কনস্ট্রাকশনের কাজের কারণে আমাকে এপ্রিল মাসের 1 তারিখে উঠতে বলা হলো। সো এপ্রিল মাসে উঠতে চাইলাম অ্যান্ড মার্চের 25 তারিখে লকডাউন দিয়ে দিল। সো এখন আমরা এই অবস্থায় আছি, বাট আশা করবো আপনারা আমার সাথেই থাকবেন আর আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। সো এই করোনা মুহূর্তে স্টে টিউনড, স্টে হোম, অ্যান্ড আই উইল সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ওয়ান।